ওর কাছে আবার আসবো দিলীপ চক্রবর্তী, সেই ভাত খাওয়ার কথাটা, যেখানে অল্পের জন্য প্রাণ যেতে বসেছিল, শুধু ভাতটা কিভাবে খেতে হয় সেটা ভুলে যাওয়ার জন্য। প্লিজ। আসলে ভাত খাওয়ার আগে তো অনেক খাওয়া আছে। 27শে মার্চ প্রথম আমি বাংলাদেশে যাই। 27শে মার্চ হাকিমপুর দিয়ে মানে ইছামতি পার হয়ে ইছামতি ক্রস করে আমি ওই পাশে সাতক্ষীরা যাই। আচ্ছা। এবং আমার সঙ্গে যিনি ছিলেন তিনি সাংবাদিক না, তিনি হচ্ছেন ইলা মিত্রের স্বামী রমেন মিত্র। আচ্ছা, ইলা মিত্রর স্বামী। আচ্ছা। আমাকে তিনি প্রবেশ করেন না, সীমান্তে দেখে উদ্বিগ্ন, এবং তার ছেলেও ছিল মোহন। তো আমি ঢুকে যাই। বর্ডারটা ক্রস করিয়ে দেন? বর্ডারটা নদী ক্রস করতে নদী হয়। ক্রস করে ইছামতি ক্রস করে ইছামতি রাত্রিবেলা ক্রস করে টাকি দিয়ে ওখানটা হাকিমপুর থেকে ওই পারে যাই। বেশ। ওখানে গিয়ে প্রথম যেটা আমার মনে হলো, একটি ছেলে 27শে মার্চ ভোরে কিন্তু ঢুকছে। 27শে মার্চ উনি বললেন, 27শে মার্চ কিন্তু অনেক সাংবাদিক অনেক জায়গাতে প্রবেশ করছে, কারণ তখন উদ্বেলিত অবস্থা পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সাংবাদিক খুব। আমাদের কলকাতা প্রেস ক্লাবের বই যেটা আছে তাতে পড়লে এটা বুঝবেন ঠিক কীভাবে ছিল। তো আমি 27শে মার্চ ভোরে যাচ্ছি, যাওয়ার পরেই প্রথম দিকে একটি বাচ্চা ছেলে ন্যাংটো বাঁশবাগানে আছে, সে আমাকে আঙুল দিয়ে তাক করে বলছে গুরুম গুরুম। আমি যাবে বেটা, তুই গুরুম গুরুম করছিস কেন? তো একটা বন্দুক দিবা। বন্দুক দিয়ে কী করবা? ইয়াহিয়ারে মারুম। ইয়াহিয়ারে মারুম মানে ওই বাচ্চা ছেলেটিও যুদ্ধ করতে চায় ইয়াহিয়াকে মারবার জন্য। ভাত খাওয়ার আগের গল্পটা সেখানে বলতে যাচ্ছি। ঠিক। ইয়াহিয়ারে মারুম। আমি ঠিক আছে, মারিস বেটা, চল। আমি গেলাম, তার রিপোর্ট ডে টু ডে আছে, এবং আমার এই বইয়েতে তার পুরো রিপোর্ট আছে। ঠিক। ওই আমি যুদ্ধের, উনি বললেন উনি 13 বার গেছেন, আমি অনেকবার গেছি, এবং একটা যুদ্ধের সময় আমি 285 কিলোমিটার শুধু সাইকেল চালিয়ে যুদ্ধের মধ্যে করেছি। ঠিক। যেখানে বাংলাদেশ সরকার আমাকে সম্মানিত করেছে। তো এবার যখন ঘুরে আসছি, ভাত খাওয়ার আগের গল্পগুলো বলার জন্য বলছি, ঘুরে আসছি, এক বৃদ্ধ যশোরে সাতক্ষীরায় লড়াই হচ্ছে, ওকে গ্রামে নিয়ে আসছে। আর বৃদ্ধ খুব উত্তেজিত। আমি যখন ঘুরে 29শে মার্চ আমি ঘুরে কিন্তু আসি, এটা সব বর্ডারে বসে আছে, রমেন্দ্র থেকে সকলে, ফতুল্লাহ, ওরা সব বসে আছে। উনি উত্তেজিত আমার দিকে বলল, ভাই সাহেব আইসেন করতাম ইন্ডিয়ার তো? আমি বললাম হ্যাঁ। আমার একটা বন্দুক দিবার পারো? ওই যে আপনার বয়স কত? ওই যে আমার স্ত্রী গত হয়েছেন, আমার 5 হইতে আরও 4 বছর বাকি, মানে 96 বছর। 5 হতে 4 বছর বাকি, 96 বছর। তা আমি বলবো, আমি বন্দুক দিয়ে কী করবেন? আমি এখন লড়তে পারি, এরা দেখো না আমার লই আইসে, আমি লড়তে পারুন না কইয়া। মানে বালক থেকে 96 বছরের বৃদ্ধ সবাই বন্দুক চাইছে শুধু ইয়াহিয়াকে মারবার জন্য। আমি আসছি দিলীপ বাবু আপনার কাছে। আমি এবার ভাত খাওয়াতে আসবো, আজ সেই গল্পটা শুনবো। মেজর মোহাম্মদ আলী আশরাফ, মুক্তিযোদ্ধা, আজ ফোর্ট উইলিয়ামে তাকে পেয়েছেন আমাদের প্রতিনিধি বিশাখা, এবং বিশাখা তার কাছ থেকে জানতে চেয়েছিলেন সেই সময়কার স্মৃতি সম্পর্কে, মুক্তিযুদ্ধের স্মৃতি সম্পর্কে। কি বলেছেন মেজর মোহাম্মদ আলী আশরাফ, একবার শুনুন। जान हथेली आए मेजर मोहम्मद আলী আশরাফ, বীর প্রতীক। আপনার কি অভিজ্ঞতা? আর আমার অভিজ্ঞতা যে এই যে আপনারা তো আমাদের সম্মান দিলেন, আমরা খুব সম্মানিত বোধ করেছি। 53 বছর পর একটা আজকে বিজয় দিবস, কিভাবে দেখছেন আজকে বাংলাদেশে এই পরিস্থিতি? আমি দেখছি খুব আনন্দের লাগছে, খুবই আনন্দ পাচ্ছি, খুবই সুখ অনুভব করছি। এদেশে যখন আসেন বিজয় দিবসে কেমন লাগে প্রত্যেক বছর? আর এবছর কি একটু আলাদা? বাংলাদেশ তো খুব একটা ভালো নেই। বছর আসি না, আমাদেরকে আমি 8-10-12 বছর পূর্বে এসেছিলাম, আর আমি ইন্ডিয়াতে 48 বছর পূর্বে কোর্স করেছি মাওতে, সিগন্যাল অফিসার বেসিক কোর্স। তো আমি অনেকবার ভারতে এসেছি, আর যুদ্ধের সময় তো ভারতেই ছিলাম। কটা গুলি খেতে হয়েছিল? 5টা গুলি লেগেছিল আমার কোমরে। আমি মরতে মরতে বেঁচে গেছি।
এবারে যে আপনি মানে ওখানে যেরকম পরিস্থিতি হয়ে আছে তারপরে মানে এই যে দুটো দেশ একটা না একসঙ্গে ওটা আমরা কিছু মনে করি না, আমরা মনে করি আমরা ভাই ভাই বোন বোন, আমাদের ওটা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমরা কোনো ভাবি না কিছু একটা হয়েছে। ওখানে ভালো আছেন এখন? হ্যাঁ ইনশাল্লাহ মোটামুটি, মানে একটু একটু খারাপ লাগে মাঝে মাঝে যখনই শুনি যে বাবা ওদিকে এটা সেটা একটু হচ্ছে কেন এটা হবে কি হবে। আমরা তো হাউস ওয়াইফ, আমরা তো আর বাইরে রাজনীতি সব কিছু করি টরি না। আর সেই সময় কি হয়েছিল একটু সেই সময় কথা 71-এর কথা একটু বলবেন, কিভাবে লড়াইটা করেছিলেন? ও তো সেই মুক্তির যুদ্ধে চলে গেছে, ও তো আর বাসায় ছিল না। ওরা সব বাইরে কি করেছে, মাঠে ঘাটে, মানে ও অত্যাধিক কষ্ট করেছে, অত্যাধিক যুদ্ধ এটা সেটা কি কি করেছে ওর কাছ থেকে ও বলবে, ও সব জানে, ও সব আপনি কিছু কিছু। দেখেছেন না কি অত্যাচার তখন তো হয়েছিল? হ্যাঁ তখন তো সত্যি কথা কি আমার খানসামারা কি অত্যাচার করতো? তখন তো ওর সাথে আমার বিয়ে হয়নি। না না, মানে আপনি তো সেই সময় বাংলাদেশের অবস্থাটা কি ছিল? 9-10-এ পড়ি তখন খুবই খারাপ অবস্থা। বর্তমানে যা পরিস্থিতি কি বলবেন? না বর্তমানে পরিস্থিতি কি আর বলবো, বলার কোনো আমাদের ভাষা নাই। আমার সঙ্গে আরও একজন অতিথি যোগ দিয়েছেন, রোকেয়া প্রাচী, আওয়ামী লীগের তরফ থেকে, বাংলাদেশ থেকে। তবে এই মুহূর্তে লোকেশন ডিসক্লোজ করতে, অর্থাৎ কোথায় রয়েছেন ঠিকানা ডিসক্লোজ করছেন না, অজ্ঞাত ঠিকানা থেকে। তার কারণ তাদের নিরাপত্তার স্বার্থে। আমি আমার সঙ্গে স্বর্ণালীও যোগ দিয়েছি, আমার সহকর্মী। আমি রোকেয়া প্রাচী, আপনার কাছ থেকে একটাই কথা জিজ্ঞাসা করব। মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন হচ্ছে, আপনাদের অজ্ঞাত ঠিকানা থেকে কথা বলতে হচ্ছে, অথবা যে ঠিকানায় আছেন সে ঠিকানা না বলে কেউ কেউ বলছেন অন্য ঠিকানা বলতে। এই অবস্থাটার মধ্যে বাংলাদেশ এসে পড়ল কি করে? এখান থেকে উত্তরণের কি সম্ভাবনা দেখছেন রোকেয়া প্রাচী? ধন্যবাদ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে বিজয় দিবস আমাদের গর্বের দিন, কিন্তু এই আজকের দিনে আমাদের নেতা কর্মীদেরকে সবাইকে প্রাণ ভয় পালাতে হচ্ছে, হামলা মামলার ভয়। আমরা বুদ্ধিজীবী দিবসও যেতে পারিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে, আমরা যেতে পারিনি ধানমন্ডি 32-এ। আমরা শুধু না, মুক্তিযোদ্ধারাও ঢুকতে পারিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে। এবং আজকে তো এমন হয়েছে যে গতকাল থেকেই আমাদের নেতাকর্মীদেরকে ধরপাকড় শুরু হয়েছে, এবং যাকে যেখানে পাচ্ছে পিটাচ্ছে। আর মুক্তিযুদ্ধের চেতনার এই বাংলাদেশে আজকে আমরা দেখছি ইসলামী জামাত শিবির মিছিল করছে, ছাত্রদল মিছিল করছে, সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা মিছিল করছে। তারা 2024-কে আজকের বিজয় দিবসের মূল মন্ত্র হিসেব করে মোমবাতি প্রজ্বলন করছে। তাদের ব্যানারে দেখছি 2024-এর শহীদ আবু সাইদের ছবি। আমাদের 71-এর 30 লাখ শহীদ কোথায়? আমাদের সম্ভ্রম হারানো 3 লাখ মা বোন কোথায়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তিনি কোথায়? আর বাংলাদেশ জন্মেরও আগের একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্ম। তো বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি চেতনার রাজনৈতিক দল, কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ফুল দিতে পারবে না, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ধানমন্ডি 32-এ যেতে পারবে না। এবং শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, টুঙ্গিপাড়া যেখানে বঙ্গবন্ধুর কবর সমাহিত করা হয়েছে বঙ্গবন্ধুকে, সেখানেও ফুল দিতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। রোকেয়া